হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 1-এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টারটির নাম হলো নাগরিকতা। এই চ্যাপ্টারটির প্রথম পার্টে বেশ কিছু শর্ট প্রশ্ন আলোচনা করেছিলাম। আজ তার দ্বিতীয় পাঠে আরও বেশ কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার 1-এর তৃতীয় চ্যাপ্টারের বেশ কিছু শর্ট প্রশ্ন। প্রথম শর্ট প্রশ্ন হলো, কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতিকে বলা হয়? কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতিকে বলা হয়? উত্তর হবে কি? অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা। অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতাকে কৃত্রিম উপায়ে অর্জন করা নাগরিকতার পদ্ধতি বলা হয়। আমরা জানি যে নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটো, একটি হলো জন্মসূত্র এবং আরেকটি হলো অনুমোদনের মাধ্যমে অর্জন করা নাগরিকতা। তো এই অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা হলো কৃত্রিম উপায়ে অর্জিত নাগরিকতা, এবং জন্মসূত্রে যেটা সেটা হলো স্বাভাবিকভাবে প্রাপ্ত নাগরিকতা অর্জন। তারপর দ্বিতীয় প্রশ্ন হলো, সিকিমের ভারতভুক্তির পরে সেখানকার অধিবাসীরা যে পদ্ধতিতে ভারতীয় নাগরিকতা অর্জন করেছে সেটি হলো, সিকিমের ভারতভুক্তির পর সেখানে অধিবাসীরা যে পদ্ধতি অনুসারে ভারতীয় নাগরিকতা অর্জন করেছে সেটি হলো সমষ্টিগত নাগরিকতা। অর্থাৎ যখন অনেক মানুষ একসঙ্গে নাগরিকতা অর্জন করে তখন সেটাকে আমরা বলি যে সমষ্টিগত নাগরিকতা। তো সিকিমের ভারতভুক্তির পর সেখানকার মানুষ একসঙ্গে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়। এই যে নাগরিকতা অর্জন করলো তারা, সেটাকে বলা হচ্ছে সমষ্টিগত নাগরিকতা। তারপর তৃতীয় প্রশ্ন, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের কটি নীতি আছে? জন্মসূত্রে নাগরিকতা অর্জনের কটি নীতি আছে? দুটি নীতি আছে। তারপর চতুর্থ প্রশ্ন, সমষ্টিগত নাগরিকতার ভিত্তি কী? সমষ্টিগত নাগরিকতার ভিত্তি কী? চুক্তি। সমষ্টিগত নাগরিকতার ভিত্তি হলো চুক্তি। তারপর পঞ্চম প্রশ্ন, ভারতবাসীদের মধ্যে যাদের ভোটাধিকার নেই তাদের বলা হয়, ভারতবাসীদের মধ্যে যাদের ভোটাধিকার নেই তাদের বলা হয় দেশবাসী। অর্থাৎ দেশে থাকে তাই, বা দেশে বসবাস করে তাই তারা দেশবাসী, কিন্তু ভোটাধিকার নেই। তারপর ষষ্ঠ প্রশ্ন, ভারতীয় নাগরিকত্বের নিয়মকানুন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? ভারতীয় নাগরিকত্বের নিয়ম সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? পার্লামেন্টকে। পার্লামেন্ট নাগরিকত্ব বিষয়ে সমস্ত কিছু ডিসিশন বা নিয়মকানুন তৈরি করে এবং সেগুলোকে প্রয়োগ করে। তারপর সপ্তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? দ্বিতীয় অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর অষ্টম প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানে বা ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? একটু আগে বলা হলো কোন অংশে, সেটা হলো দ্বিতীয় অংশে, আর এটি হলো কোন ধারায়, সেটা হলো 5 থেকে 11 নম্বর ধারায়। 5 থেকে 11 নম্বর ধারায় এই নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারত নাগরিকতা বিলোপ সাধনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতা বিলোপ সাধনের কথা বলা হয়েছে? কত নম্বর ধারায়? 9 নম্বর ধারায়। 9 নম্বর ধারায় নাগরিকতা বিলোপ সাধনের কথা বলা হয়েছে।
তারপর 1955 খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব আইনে কটি ধারা ছিল? 1955 খ্রিস্টাব্দের ভারতীয় নাগরিকত্ব আইনের কটি ধারা ছিল? 19টি ধারা। 19টি ধারা ছিল। তারপর আমরা 11 নম্বর প্রশ্ন দেখব। ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হয়? ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হয়? অর্থাৎ যদি কোনো ব্যক্তি জন্মসূত্রে সে ভারতীয় নাগরিক না হয়, যদি ধরে নাও কোনো বিদেশি বা অন্য দেশের মানুষ ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে চাইছে বা ভারতের নাগরিকত্ব পেতে চাইছে, তাহলে তাকে কত বছর ভারতবর্ষে কন্টিনিউয়াসলি থাকতে হবে, তারপর সে ভারতের নাগরিকত্ব পাবে। কত বছর? 10 বছর। কমপক্ষে 10 বছর থাকতে হবে কন্টিনিউয়াসলি, তারপরে সে নাগরিকত্ব পাবে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে। তারপর 12 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের একজন অর্জিত নাগরিক হলেন মাদার টেরেসা। তাহলে মাদার টেরেসা হলো ভারতের একজন অর্জিত নাগরিক। আমরা জানি তিনি বিদেশি ছিলেন, যুগোস্লাভিয়ার মহিলা ছিলেন। তো তিনি ভারতবর্ষে এসে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছিলেন। জন্মসূত্রে তিনি একজন বিদেশি। তারপর 13 নম্বর প্রশ্ন, নাগরিকতা বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব নেয়। অর্থাৎ ধরে নাও তুমি এই দেশের নাগরিক ছিলে, এইবারে তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছো, তাহলে কিন্তু এই ভারতবর্ষের নাগরিকত্ব তুমি হারাবে বা এই ভারতবর্ষের নাগরিকত্ব তোমার আর থাকবে না। কারণ ভারতবর্ষে এক নাগরিকত্ব পদ্ধতি বর্তমান, মানে তুমি শুধু ভারতীয় হতে পারবে, অথবা ভারতীয় না হলে তুমি অন্য কোনো দেশের হতে পারো। কিন্তু যদি তুমি ভারতবর্ষে বসবাস করো বা ভারতবর্ষের নাগরিকত্ব পেতে চাও বা ভারতবর্ষের নাগরিকত্ব থাকে, তাহলে তুমি কেবলমাত্র ভারতীয়। এবার যখনই তুমি অন্য দেশের নাগরিকত্ব নেবে বা অন্য দেশের নাগরিকত্ব অর্জন করবে, তখনই কিন্তু ভারতবর্ষের যে নাগরিকত্ব সেটা কিন্তু বিলুপ্ত হবে। তারপর 14 নম্বর প্রশ্ন, নাগরিকতার পথে প্রতিবন্ধকতা হলো স্বার্থপরতা। স্বার্থপরতা হলো নাগরিকতার পথে প্রতিবন্ধকতা। তারপর 15 নম্বর প্রশ্ন, নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোথায়? ভোটদান বাধ্যতামূলক, যেমন আমাদের এখানে যখন আমাদের ভারতবর্ষে যখন ভোট হয়, তখন আমরা অনেক সময় অনেকেই দেখেছি ভোট আমরা দিই না, অনেকেই বছরের পর বছর ভোট দেয় না। কিন্তু এখানে বলছে কোন দেশে, অর্থাৎ কোথায় নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক, মানে ভোট দিতেই হবে। সেটা কোথায় না, সুইজারল্যান্ডে নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক। তারপর শেষের দিকে চলে এসেছি। 16 নম্বর প্রশ্ন, পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের কত ধারায়? পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের কত ধারায়? না, 6 ও 7 নম্বর ধারায়। 6 ও 7 নম্বর ধারায়। তারপর 17 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের হাতে নাগরিকত্ব সম্পর্কে আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে কোন ধারায়? পার্লামেন্টের হাতে নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে কোন ধারায়? না, 11 নম্বর ধারায়। 11 নম্বর ধারায় এই অধিকার দেওয়া হয়েছে। তারপর 18 নম্বর প্রশ্নে কি বলছে? ভারতে সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় কবে?
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় কবে? 2019 সালের 11ই ডিসেম্বর। 2019 সালের 11ই ডিসেম্বর ভারতে সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়। তারপর 19 নম্বর প্রশ্ন কি বলছে? নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হয় কবে? কবে না 2024 সালে 11ই মার্চ। 2024 সালের 11ই মার্চ। তারপর লাস্ট প্রশ্ন, ভারতে ড্যাশ নাগরিকত্ব বিদ্যমান। ভারতে ড্যাশ নাগরিকত্ব বিদ্যমান। এক নাগরিকত্ব, একটু আগেই বললাম যে ভারতবর্ষে এক নাগরিকত্ব বিদ্যমান, অর্থাৎ যদি তুমি ভারতীয় নাগরিক হও তাহলে কিন্তু আর অন্য কোনো দেশের নাগরিকত্ব নাগরিকতা তোমার থাকবে না। আর যদি তুমি অন্য দেশের নাগরিকত্ব অর্জন করো তাহলে ভারতবর্ষের নাগরিকতা তোমার আর থাকবে না, কারণ ভারতবর্ষে এক নাগরিকত্ব বিদ্যমান। তো আজ এই 20টা প্রশ্ন এখানে তৃতীয় চ্যাপ্টারের যে সমস্ত শর্ট প্রশ্ন ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ সেগুলো এখানেই শেষ হলো। এরপরে আমরা চতুর্থ চ্যাপ্টার শুরু করব। এটি তৃতীয় চ্যাপ্টারের সমস্ত শর্ট প্রশ্ন শেষ হলো। এবারে আমরা চতুর্থ চ্যাপ্টার শুরু করব। ধন্যবাদ।